স্বাগত জানাচ্ছি পাবলিক টাইমসের নিয়মিত আয়োজন পাবলিক টকে। নির্বাচনের আমরা মোটামুটি বলা চলে একদম শেষ মুহূর্তে চলে এসেছি, নির্বাচনের প্রস্তুতি। এবং সেই সময় যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটি হচ্ছে যে আওয়ামী লীগের যে ভোট রয়েছে, একটি বিশাল ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংক আসলে কোন দিকে যাবে, কাদেরকে ভোট দেবে, বিএনপি না জামাত, সেই প্রশ্ন। কারণ বলা হচ্ছে যে এই বিএনপির কি বলে জামাত বা বিএনপির যারা আওয়ামী লীগের একটি বড় অংশের ভোট পাবে তারাই নির্বাচিত হবে। সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো যে টার্গেট আওয়ামী লীগের ভোট কে পাবে, বিএনপি না জামাত, সে বিষয়ে কথা বলবো। এবং সে বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন শিক্ষাবিদ ও ও সমাজ বিশ্লেষক নাহিদ ইসলাম। চলুন দর্শক আমরা আমাদের অতিথিকে সংযুক্ত করে নিই। জি, কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। আপনাকে ধন্যবাদ এবং পাবলিক টকের দর্শকদেরকেও শুভেচ্ছা। জি, ধন্যবাদ। আপনাকে প্রথমে যে প্রশ্নটা করতে চাই সেটা হলো যে আওয়ামী লীগের ভোট আসলে এই নির্বাচনে কতটুকু জরুরি জেতার জন্য আপনি মনে করেন, সেটি যদি একটু বলেন। আওয়ামী লীগের একটা বিপুল মানে বিরাট সংখ্যক আপনার সমর্থক রয়েছেন। বাংলাদেশের তো সবচেয়ে বড় দল আওয়ামী লীগ আর বিএনপি নিঃসন্দেহে, এবং এই দুটো দলেরই যে যারা কিনা আপনার সাপোর্টার আছে তারা অনেক ইম্পর্টেন্ট। তো এই জন্য ইম্পর্টেন্ট যে প্রত্যেকেই এক একটা ভোট, তাই না? তো যদি ভোট সুষ্ঠুভাবে, ইলেকশন যদি সুষ্ঠুভাবে হয়, তাহলে আওয়ামী লীগের যে ভোটাররা আছেন তারা যেকোনো দলের জন্য একটা বিরাট বড় অ্যাসেট হিসেবে কাজ করবে। যেমন যেই আর কি তাদেরকে টানতে পারবে নিজের দিকে, সেই বিপুল পরিমাণে আর কি এগিয়ে থাকবে ভোটে। তো এই জিনিসটা একেবারেই স্পষ্ট। সেজন্য দেখবেন বিগত দিনে প্রচুর জরিপ হয়েছে। অবশ্য এক জায়গায় জরিপের এক রেজাল্ট। অনেক জায়গায় আছে বলছে যে মানে বিএনপির অনেকে স্পেকুলেট করছে, যেমন ধরেন বিভিন্ন আর কি বিশ্লেষকরা তারা বলছেন যে জামাতকে ভোট দিতে পারে, অনেকে বলছেন না। এবং এটা আসলে দেখা গিয়েছে বিভিন্ন জরিপেও, অনেক জায়গায় দেখা যাচ্ছে যে জামাতকে ভোট দিবে এরকম, আবার অনেক জায়গায় বলছে যে তারা বিএনপিকে সমর্থন করছেন। এট দ্য সেম টাইম অনেক জায়গায় শুনতে পাচ্ছি যে বিএনপি জামাত কাউকেই দিবে না, তারা আসলে ভোট কেন্দ্রেই যাবে না। তো এই মুহূর্তে মানে আওয়ামী লীগের যে ভোটার তারা অত্যন্ত আর কি ইম্পর্টেন্ট একটা রোল প্লে করতে পারে, কিন্তু তাদের ভোট আসলে কোন দিকে যাবে সেটা আসলে এই জরিপ দেখে নির্ধারণ করা কিন্তু একটু কঠিনই হয়ে যাবে আমার কাছে মনে হচ্ছে। তার মানে আসলে এখনো আমরা ধরে নিচ্ছি যে তারা ভোট দেবে কি দেবে না সেটি একটি জায়গায় রয়ে গেছে। কিন্তু আসলে তো ভোটারদের একটা বড় অংশ, কেউ হয়তো মানে খুবই কট্টর ভোটার আওয়ামী লীগের সমর্থন, তাছাড়া সমর্থক গোষ্ঠীর একটা বড় অংশ। তো যদি আমরা ধরে নিই যে আওয়ামী লীগের এই সমর্থক গোষ্ঠী যারা, অর্থাৎ একদম ভোটার যারা রাজনীতির সঙ্গে, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত নেয় বা ওইভাবে একদম রাজনীতির সঙ্গে খুব কঠোরভাবে জড়িত নাই, এই সাধারণ ভোটাররা যদি ভোট দেয়, সেক্ষেত্রে আসলে কাদেরকে ভোট দেবে, সেইটা আপনি কি মনে করেন? আমি একটু মানে আওয়ামী লীগের যারা ভোটার তাদের ছাড়াও আমি যারা নিউট্রাল আর কি, কাউকেই সমর্থন করে না এরকমও লোকজনের সাথে কথা বলেছি। তো সেক্ষেত্রে দেখা গেছে কি যে যার দু ধরনের কথা আমি শুনতে পাই, দু ধরনের আর কি অদ্ভুত ধরনের আর কি বক্তব্যই শুনতে পেরেছি। যারা ওই যে রিভেঞ্জফুল, যারা বলছে যে এই জাতির একটা শিক্ষা হওয়া উচিত, যার যে তারা তারা যদি আওয়ামী লীগের সমর্থকও হোক, তারপরেও তারা বলছে তারা মানে ইয়েতে
জামাতকে ভোট দিবে। জামাত জয়যুক্ত হলে যেহেতু তারা স্বাধীনতা বিরোধী বা মুক্তিযুদ্ধ বিরোধী এবং তারা হচ্ছে কট্টর মানে একটা ভীষণ রকমের কনজারভেটিভ গ্রুপ এবং ফান্ডামেন্টালিস্ট গ্রুপ। তারা শরিয়া আইন ধীরে ধীরে, তারা তো বলেছে তারা ধাপে ধাপে শরিয়া আইনের দিকে যাবে। তারা তো ওইভাবে বলেনি যে একদম কখনোই শরিয়া আইনের দিকে যাবে না। তারা বাধ্য হয়ে বিগত দিনে ২-১ বার বলেছে না, না তারা শরিয়া আইন প্রয়োগ করবে না। সেটা আবার নাহিদ ইসলাম বলেছে। কিন্তু জামাতের আমির কিন্তু বা জামাতের সকল আরকি যারা নেতাকর্মী তারা কিন্তু বলছে যে ধীরে ধীরে করবে। তো একবারে তো একদিনে তো শরিয়া আইন এমনিতেও ইয়ে করা যায় না, বলবৎ করা যায় না। এটা তো এমনিতেই ধীরে ধীরে করতে হবে। বাংলাদেশের যে কনস্টিটিউশন, বাংলাদেশের যে ল সেগুলিকে পরিবর্তন করতে হবে। যাই হোক। তো এখন এই যে এবং নারী বিষয়ক যে জামাতের অবস্থান এবং আম আ নারী বলেন, পুরুষ বলেন তারা যেভাবে কনজারভেটিভ, তো একটা ভয় সবারই আছে যে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে যে দেশের অবস্থা হয়তো আফগানিস্তানের মতো, ইরাকের মতো অবস্থা হবে। তো অনেক আওয়ামী লীগের যারা কিছু ভোটার আছে যারা মনে করেন যে এরকম একটা মানে দলই ক্ষমতায় আসা উচিত এবং আসলে এই দেশের মানুষের ওরকম কট্টর একটা সমাজ ব্যবস্থার মধ্যে বা দেশকে যখন আরকি পুরোটাই আফগানিস্তান বানিয়ে ফেলবে তখন মানুষ বুঝবে যে আসলে এই দেশের কে ভালো চায়। আবার কিছু আছে লিবারেল, তারা মনে করে যে দেশটাকে জামাতের হাত থেকে বাঁচাতে হবে, মৌলবাদের হাত থেকে বাঁচাতে হবে বা দেশটাকে আম একেবারে কট্টরপন্থীদের হাতে না দিয়ে দেওয়া। ওই ধরনের কিছু মানুষ চায় আবার যে বিএনপি আসুক, যে এট লিস্ট একটা মধ্যবর্তী অবস্থানে থেকেও যদি দেশটাকে ইভেন সেন্টার রাইটেও যদি থেকে তারা দেশটাকে শাসন করে তাহলেও এট লিস্ট দেশটা বাংলাদেশ হিসেবে টিকে থাকবে। মুক্তিযুদ্ধের যে আপনার চেতনা কিছুটা হলেও রক্ষা পাবে। কিন্তু জামাত আসলে তো জামাত বলেছেই তারা নতুন করে মুক্তিযুদ্ধের গল্প লিখবে, মুক্তিযুদ্ধের হিস্ট্রি লিখবে। তো মুক্তিযুদ্ধের হিস্ট্রি যদি জামাত লেখে তাহলে কি ভয়াবহ হিস্ট্রি তারা লিখবে। তো ওটাকে তারা প্রতিরোধ যুদ্ধ বলবে। যা খুশি তাই বলবে। তো ওই ক্ষেত্রে পুরো দেশের ইতিহাস পরিবর্তন হয়ে যাবে। এতটুকুই আমি মনে করি আরকি। আচ্ছা, আমরা বেশ কিছুদিন মানে নির্বাচনী প্রচারণার শুরু থেকে আমরা যেগুলো দেখছিলাম যে আসলে বিএনপি খুব চাইছে যে আওয়ামী লীগের এই ভোটটি টানতে বা স্বতন্ত্র যে ভোটগুলো আছে আপনি বললেন, বিশেষ করে আওয়ামী লীগের ভোটারদের। বিএনপি কি আসলে এই আওয়ামী লীগের যে ভোটাররা আছেন, যারা ভোট দিতে যান, তাদের আস্থা আসলে অর্জন করার মতো সংস্কার বা উপস্থাপনা তারা করতে পেরেছে কিনা বা পারলো কিনা, সেটা আপনি যদি একটু বলেন। আচ্ছা, আওয়ামী লীগের যারা একেবারে কর্মী, আরেক দল হচ্ছে সমর্থক। কর্মীদের ভাবধারা ভিন্ন হবে, সমর্থকের ভাবধারা ভিন্ন হবে। যেমন কর্মীরা কিন্তু একটা কট্টর অবস্থানে থাকে সবসময়। তারা কিছুতেই, এবং দল যারা একেবারে প্র্যাকটিক্যালি করে, এই ধরনের মানুষ দেখবেন যে তারা বিএনপির কোনো ব্যাপারে খুব একটা খুশি হবে না। এইজন্য যে দেখবেন বিএনপি কিন্তু সেকুলার একটা অবস্থান কখনোই নেয় না। বিএনপি সেন্টার রাইটে থাকে। বিএনপি সবসময় বলে থাকে যে তারা হচ্ছে কোরআন সুন্নাহর আইনের ব্যতিরেকে কিছু করবে না, এসব বলেন। তো এই কোরআন সুন্নাহর আইনের ব্যতিরেকে যদি কিছু নাই করে তাহলে তো শরিয়াই হয়ে গেল কিছুটা। হয়তো ঐরকম আইনগতভাবে হবে না, বাট কিছুটা ওই ডানপন্থার উত্থান হতে পারে। এই ব্যাপারটা কিছু আম আওয়ামী লীগের যারা কিন্তু কর্মী তারা এইভাবে ব্যাপারটাকে দেখে। আমি বিভিন্ন টক শো বা বিভিন্ন তাদের আম বিভিন্ন ধরনের কথাবার্তা যেটা দেখি সোশ্যাল মিডিয়াতে সেটার ভিত্তিতে বললাম। আর যারা লিবারেল, যারা ধরেন সমর্থক আওয়ামী লীগের, সেই সমর্থক শ্রেণী যারা আ মানে আম ধরেন এত ক্রিটিক্যালি ভাবে না, তাদের ভোট আসলে বিএনপি আ অর্জন করতে কিছুটা পারবে, কিন্তু পুরোটা পারবে বলে আমার মনে হয় না। সেক্ষেত্রে এবার আসলে নির্বাচনটা ভীষণ আনপ্রেডিক্টেবল, মানে আসলে যে কি হবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। কারণ জামাত খুব আম মানে
অসম্ভব চতুরতার সাথে তাদের পলিটিক্যাল কার্যক্রম চালিয়েছে এবং জামাত এত আম চতুরতার সাথেই জিনিসটা করেছে যে এখন বলা মুশকিল আসলে যে মানে আওয়ামী লীগের যারা সাধারণ সমর্থক তাদেরও ভোট মানে যাবে কিনা জামাতের পক্ষে। তো বিএনপির পক্ষে আসলে যাবে কিনা কিছু হলেও কিছু তো যাবে যদি তারা ভোট দিতে যায়। আবার কিছু লোক তো ভোট বর্জন করবে। সেক্ষেত্রে কিছু ভোট বিএনপি পাওয়ার সম্ভাবনা আছে। আমরা আরেকটা বিষয় দেখছি যে আপনার ইতিমধ্যেই ধরেন আওয়ামী লীগের সমর্থিত বা আওয়ামী লীগ করতো এক সময় যারা স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রভাবশালী যারা ছিলেন, যারা দেশে রয়েছেন, তারা অনেকেই দল পরিবর্তন করে বিভিন্ন দলের সঙ্গে যুক্ত হচ্ছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির পক্ষেই, বিএনপির সাথেই অনেকেই দলে যুক্ত হচ্ছে বা হচ্ছে, এবং তাদের তো আসলে এক ধরনের বড় অনুসারী রয়েছে। বিশেষ করে এই যারা জনপ্রতিনিধি ছিল বা প্রভাবশালী ছিল, তো তারা তো আসলে যেহেতু দলে যোগ দিয়েছে এবং বাধ্য হয়ে, অনেকে যেটা বলছে যে বাধ্য হয়ে হয়তো নির্বাচনে যেতে হবে, মানে ভোট দিতে যেতে হবে। কারণ যদি একেবারেই না যায় তাহলে আমরা যেটা ধরি যে আপনার যদি গড়ে আমরা ধরি 40% ভোটার আছে, তাহলে 60% ভোটার আপনার থাকলো বাকি। এর ভিতরেও তো আসলে সরকার যেটা বলছে যে 50 থেকে 55% ভোট কাস্ট হবে। তো তাহলে তো এটা তো 50-এরও নিচে নেমে আসবে বিষয়টা। তার মানে হচ্ছে যে এই যে যারা আপনার স্থানীয় প্রতিনিধি, প্রভাবশালী বা তাদের মাধ্যম দিয়ে আসলে ভোটে একটা ভোটার যুক্ত হবেই, বিশেষ করে আওয়ামী লীগ যারা করতো এক সময় বা ভোটার। তো সেইটা আসলে সেই জায়গাটায় আপনি কিভাবে দেখছেন? কারণ এইটা আসলে দুই দলেই কিন্তু যুক্ত হচ্ছে। তো এটাকে আপনি কিভাবে দেখছেন এই ভোটার বা এই জায়গাটায়? এই জায়গাটার মূল বিষয়টা হচ্ছে ক্ষমতা। মানে এখন মানুষ দলের আ অন্ধভক্ত বা মানে দলের জন্য বা দলকে জয়ী করার জন্য কি ক্ষমতা চায় নির্বাচন করে নাকি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন করে? এই দুটা কিন্তু ভিন্ন প্রশ্ন। তো এক্ষেত্রে একটা জিনিস আপনি দেখবেন যে আম যারা আরকি আওয়ামী লীগের আ ছিলেন তারা যদি আ অন্য দলে যোগ দেয় এখন বা নির্বাচন করার জন্য, সেটা সম্পূর্ণ ক্ষমতা কেন্দ্রিক। আর আসলে রাজনীতিই ক্ষমতা কেন্দ্রিক। এখানে এরকম না যে মানে আমি দল করছি, ওই দলের জন্য আমি রাজনীতি করি। বরঞ্চ আসলে তো রাজনীতি করি আমি ক্ষমতায় যাওয়ার জন্য। এটাই মূল বিষয়। তো ওর যারা একেবারে আপনি দেখবেন যে বিএনপির লোকজন আওয়ামী লীগে যোগ দেয়। মানে আওয়ামী লীগ বিএনপিতে যোগ দেয়। তারপরে মুক্তিযোদ্ধারাও এখন আপনার জামাতে যোগ দিয়েছে। তো এখন মুক্তিযোদ্ধারা যখন জামাতে যোগ দেয় তখন আর এই ক্যালকুলেশন কোনোভাবেই কাজ করে না। আবার জিয়াউর রহমানের যে দল তিনি তো নিজে মুক্তিযুদ্ধ করেছেন, সেক্টর কমান্ডার ছিলেন। তার দল যখন ক্ষমতায় আসলো 2001-6 এই সময় কিন্তু তারা জামাতকে নিয়ে সরকার গঠন করেছে। তাদের বলতে গেলে একটা যোদ্ধাদের দল। তো এখন এই যে রাজনীতিবিদদের চরিত্র, এই এটা চরিত্র কিন্তু আওয়ামী বোঝা লীগও করেছে, মানে আওয়ামী লীগ একসঙ্গে আন্দোলন করেছে, নির্বাচন করেছে। আন্দোলন করেছে। ওটাই হচ্ছে কথা। তো মূলত আসলে পলিটিক্যাল আইডিওলজি ওটাই যে তার মূল আর কি কেন্দ্রবিন্দু, সেটা আমি না ভেবে আমি যেটা দেখছি, সেটা আমি দেখতে পাচ্ছি যে ক্ষমতাই হচ্ছে মূল কেন্দ্রবিন্দু। এখানে ক্ষমতায় যাওয়াটাই মুখ্য মানে রাজনীতিবিদদের জন্য। এছাড়া আর কি আছে? জনগণের জন্য কি রাজনীতি করে নাকি? ওই যে নাহিদ ইসলাম একবার দেখলাম যে আ স্লোগান দিচ্ছে, "ক্ষমতা না জনতা, জনতা, জনতা।" মানে আপনি জনগণকে এত ভালোবাসেন, এত প্রেম যে আপনি ক্ষমতায় যাবেন জনতার জন্য। মানে তা তো দেখেছি যে কতদূর মানে কিছুদিন তো ছিল মিনিস্ট্রিতে। তো কতদূর জনতার কাজ করেছে।
একটা ভিজিবল চেঞ্জও দেখবেন না। শুধু একটা ভালো কাজ আমার ভালো লেগেছে, একটা কাজ এই গভর্নমেন্টের ইন্টারিমে, সেটা হচ্ছে ওই যে মহিলা বিষয়ক অধিদপ্তরের নামটা চেঞ্জ করে নারী বিষয়ক অধিদপ্তর বানিয়েছে। এই একটা আমার কাছে মোটামুটি মানে আমার কাছে এইটা খুবই ভালো লেগেছে যে এই নামটা তারা পরিবর্তন করেছে। এছাড়া আমি আসলে ভিজিবল কোনো পরিবর্তন দেখিনি মুখে বড় বড় কথা ছাড়া। তো সেই ক্ষেত্রে এই যে ক্ষমতা না জনতা, এই জনতার এই দেশে কেউ জনতাকে কেয়ার করে না। জনতা কোনো ম্যাটারই করে না। জনতাকে তারা মূলত একটা ভোট মেশিন মনে করে, যে ভোট দিবে, ভোট দিয়ে তাকে জয়ী করবে, যে কোনোভাবে পটিয়ে, মানে যে কোনোভাবে তাদের থেকে ভোট নিয়ে। জনতা হচ্ছে ভোট ব্যাংক, তাকে ক্ষমতায়িত করার ব্যাংক, তাই না? এর বাইরে জনতা কিছুই না এদেশে, কোনো ভ্যালুই নাই এদেশে, মানুষের লাইফের কোনো মূল্য নাই। সব থেকে মূল্যহীন হচ্ছে মানুষের জীবন এদেশে। আহ, জি, ধন্যবাদ। আরেকটা বিষয় সেটা হলো যে আমরা যেটা এবারকার নির্বাচনে দেখছি, ধরেন জামাতের জামাত একটি ধর্মীয় একটি দল ছিল, কিন্তু এবারকার নির্বাচনে তারা যেমন নারীদের ভোট ব্যাপকভাবে আহ, মানে নিজেদের দলে নেওয়ার একটা প্রচেষ্টা, এবং একইভাবে তারা কিন্তু ধর্মীয় যে তাদের যে ভাবধারা ছিল সেখান থেকে কিন্তু এক ধরনের মানে আমাদের যে অন্যান্য যে দলগুলো রয়েছে সেগুলোর মতো তাদের একটা অবস্থান তারা এবার প্রকাশ করেছে, এবং তাদের যে নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে নানা বিষয়, এই জায়গাটা আপনি কিভাবে দেখছেন এই বিষয়টা, বিশেষ করে নির্বাচনের ক্ষেত্রে এটা কতটুকু তারা ইম্প্যাক্টফুল অর্থাৎ প্রভাবিত করতে পারবে বলে আপনি মনে করেন? জামাতের রাজনীতিতে নারী বিষয়ক মানে বক্তব্য, সেই বক্তব্যতে ভরপুর। আপনি দেখবেন নারীর কথা, নারী কি করবে, নারী কত ঘন্টা কাজ করবে, নারী নিয়ে তাদের বহুত জল্পনা কল্পনা আলোচনা থাকবেই। আপনি দেখবেন নারী তাদের আলোচনায় থাকবেই। এখন এই যে বললাম না যে এই যে 51% হচ্ছে নারী পপুলেশন, বাংলাদেশের জনসংখ্যার 51% হচ্ছে নারী, বিপুল জনসংখ্যা, তাই না? এখন এদের ভোট তো তাদের লাগবে। এখন এখানে কয়েকটা শ্রেণী আছে, কিছু কোনো শ্রেণীর কাছে তারা পৌঁছেছে ভিন্নভাবে তালিমের মাধ্যমে। তারা বলেছে যে মানে জান্নাত পাবে জামাতকে ভোট দিলে, কারণ হচ্ছে আল্লাহর রাস্তায় হচ্ছে যাওয়া আর জামাতকে ভোট দেওয়া একই কথা। জামাতকে ভোট দেওয়া মানে আল্লাহকে খুশি করা, একদম ডাইরেক্ট ভাবে বলছে। এবং এই জিনিসটা একদল নারীরা মনে প্রাণে বিশ্বাস করেছে, যারা কিনা ধর্মভীরু, যারা মানে শিক্ষিত হলেও ধর্মভীরু, যারা জামাতকে ওন করে এবং জামাতকে ভালোবাসে, এই ধরনের একটা শ্রেণী আছে। তারা সত্যি সত্যিই ভাবে যে আমি আমার এরকম পরিচিত কিছু কলিগদেরও দেখেছি, শিক্ষক, সেও বলছে, নারী, সেও বলছে যে আমি তো চাই যে শরিয়াই আসুক, আমরা মুসলমান, আমাদের তো ইসলামিক শাসন কায়েম হওয়া উচিত। তো এই ধরনের মানুষের অভাব নেই। এরা শিক্ষিত হলেও এরা জামাতকে চায়, এরকম কিছু মানুষ, নারী আছে। এরপরে গ্রামীণ কিছু নারী আছে যারা কিনা এই ব্যাপারটাতে বিশ্বাস করে, তারা বুঝে গেছে, তারা তাদেরকে বোঝানো হয়েছে, তাদেরকে এই ম্যানিপুলেশনের মধ্য থেকে নিয়ে আসা হয়েছে যে জামাত মানে ইসলাম, জামাতের সাথে ইসলাম আছে না, তার মানে ইসলাম পালন করতে হলে, ধর্ম পালন করতে হলে, ভালো মুমিন মুসলমান হতে হলে, তাহলে আমাকে জামাতে ভোট দিতে হবে। জামাতে ভোট দিলে দেশে ইসলাম কায়েম হবে। জামাতে ভোট দিলে আমরা মুসলমান, আমরা আর মানে কোনো ওই যে ইহুদি নাসারা, আর ইহুদি নাসার থেকেও তো খারাপ হচ্ছে আপনার ওই যারা কিনা সেকুলার। তো এই ধরনের আর সমাজ ব্যবস্থা দেখতে হবে না, তারা পুরা ইসলামিক একটা কান্ট্রিতে পরিবর্তন হবে, এটাও বিশ্বাস করেছে কিছু নারী। এরপরে এর বাইরে যে সমস্ত নারী নারী স্বাধীনতায় বিশ্বাস করে এবং যারা মনেই করছে যে তারা আসলে নারী জামাত ক্ষমতায় আসলে তারা জায়গায় জায়গায় আম পদে পদে হচ্ছে আম তারা ইয়ে হবেন আরকি,
কি বলে যে বিভিন্ন কাজে বাধাগ্রস্ত হবে, তাদের জীবন বিভিন্ন জায়গা থেকে সংকুচিত হয়ে আসবে, তাদের যে সোশ্যাল ভিজিবিলিটি ওটা কমে আসবে, তারা জামাতকে কখনো ভোট দিবে না। অ্যাট দ্য সেম টাইম আমি প্রচুর নারীদেরকে দেখেছি যারা কিনা আপনার ওই বিএনপির পক্ষে, যে বিএনপির যারা বুদ্ধিজীবী, তারা মানে একটা পর্যায়ে মানে জামাতের তাদের তখন তো জামাতের সাথে আন্দোলন করেছে, তখন কিন্তু জামাত বিএনপি জোট ছিল দীর্ঘদিন ওই গত 17 বছরই তো ওনারা একসাথে আন্দোলনটা করে জামাতকে ক্ষমতায়িত করছে। আজকে যে জায়গায় জামাত আছে তার জন্য বিএনপির দায় আছে, আওয়ামী লীগের দায় আছে, কিন্তু বিএনপির দায়টা বেশি। কারণ পারমিশনটা দিয়েই ছিল হচ্ছে বিএনপির পক্ষ থেকে। তো এবং বিএনপির যারা বুদ্ধিজীবী, বিএনপির যারা কর্মী, নেতা কর্মী, তারা জামাতকে নিয়ে কাজ করেছেন। তো জামাত এবং বিএনপি এই দুটোকে বিভিন্ন মানে দীর্ঘ সময় ধরে তারা আলাদা করেনি, এবং তারা এই ধরনের বয়ানও তৈরি করেছে যে এখন আমাদের কাউকে আর কি আপনার কি বলে ওটাকে, স্বাধীনতা বিরোধী এইসব ওয়ার্ড, মানে এগুলি তারা বলেছে এগুলি হচ্ছে আওয়ামী লীগের ন্যারেটিভ। তো আওয়ামী লীগ তাদেরকে ডিহিউম্যানাইজ করে রেখেছে, এবং এই কথাগুলি তাদেরকে বলা যাবে না, তাদেরকে রাজাকার বলা যাবে না, রাজাকার বলা ঠিক না, কারণ রাজাকার বললে হচ্ছে তাদেরকে আপনার মানে সমাজকে বিভাজন করা হয়, এবং বিভাজন করা ঠিক না। তো এই ধরনের বয়ানের মাধ্যমে জামাতের পক্ষে কিছু সাধারণ মধ্যবিত্ত নারীরাও, শিক্ষিত মধ্যবিত্ত নারীরাও আর কি জামাতের পক্ষে বা জামাতকে ভালোবাসা তাদের ব্রেইনে ঢুকিয়ে দেওয়া হয়েছে। যেমন ধরেন আমি যতই প্রোগ্রেসিভ হই না কেন, আমি যদি জামাতের সাথে জোট করি, তাহলে আমার স্টুডেন্টরা কি ভাববে যে যেহেতু আমি করছি সেহেতু এটা সঠিক রাস্তা। তো এরকমও কিছু সিচুয়েশন বিগত দিনে তৈরি হয়েছে, যার ফলে জামাতের যে ভোট ব্যাংক, সেটা নারীদের হোক আর পুরুষদেরই হোক, বিশেষ করে যেহেতু আপনি নারী বিষয়ক প্রশ্নটা করেছেন, সেটা একদম পরিবর্তন হয়ে গেছে। নারীদের ভোটটা খুবই এখন রিস্কি হয়ে যাবে বিএনপির জন্য, যে আসলে ম্যাস নারী পপুলেশন যারা কিনা গ্রামগঞ্জে আছে, বা আমি যাদের প্রত্যেককে আর কি আমি ইন্ডিকেট করে করে বলেছি, এনাদের ভোটগুলি যদি সত্যি জামাতে যায়, তাহলে বিএনপি বড় ধরনের বিপদে পড়ে যাবে, আসলে দেশটাও তাহলে একটা মানে বিরাট বিপদের জায়গায় পৌঁছবে আর কি। আরেকটা বিষয় সেটা হলো যে আমরা এই নির্বাচনের যে বিষয়টি দেখছি, ধরেন ধর্মীয় তো আরো অনেকগুলো দল আছে, বিশেষ করে ধরেন হেফাজত, তারপরে আপনার এই যে ইসলামী আন্দোলন নাকি যেন চরমনায়ের একটি দল আছে, তারা কিন্তু মূলত জামাতকে একদম ধর্ম থেকে মানে ধর্মীয় দল থেকে একদম খারিজ করে দিয়েছে বলতে পারেন। আজকে আমি দেখলাম যে হেফাজত মানে জামাতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, মানে বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে যুদ্ধ ঘোষণা করেছে। ঠিক একইভাবে ধরেন জামাত এবার যেটা ধরেন সনাতন ধর্ম দুইজন প্রার্থী করেছে, তারপরে হলো বর্তমান সময়ে তারা মুক্তিযুদ্ধদের সংযুক্ত করেছে। এই যে সব মিলে জামাত কি আসলে তাহলে আগের রাজনীতি থেকে মানে সরে এসে একদম বাংলাদেশে একটা মানে মধ্যমপন্থী ডানপন্থী মানে মাঝামাঝি ডানপন্থী টাইপের একটি দলের দিকে টার্ন নিল কিনা বা নিচ্ছে কিনা, এবং তাদের এই যে আচরণ, এই জায়গাটাই আপনি যেটা বললেন যে সংস্কার তাদের মধ্যে, তারা একটা যে নতুন জায়গার দিকে যাচ্ছে, এটা আসলে মানুষ বুঝতেও পারছে না। তো এই জায়গাটায় আমার দুটো প্রশ্ন, একটা হলো যে আসলে মানুষ তারা কি আসলে পরিবর্তন হয়ে একটি অন্য ধরনের দলের দিকে হতে যাচ্ছে কিনা, অর্থাৎ বাংলাদেশে আমরা যেসব প্রথাগত দলগুলা ভাবি সেটা একটা, আর একটা হচ্ছে এই যে পরিবর্তনটা মানুষজন আসলে কতটুকু যে তারা যে কথাগুলো বলছে যে এই যে নারীদের অধিকার, তারপরে অন্যান্য যেসব বিষয়গুলো, এটা তারা যেগুলো বলছে এগুলো আসলে কতটুকু বিশ্বাস করছে মানুষ, বা কতটুকু মানুষের কাছে গেল, সেই দুটো জায়গায় যদি আপনি একটু বলেন।
জামাতের আগের রাজনীতি ছিল তাদের হচ্ছে যে তারা যে যে আর কি আইডিওলজিতে বিশ্বাস করে সেই বিশ্বাসের রাজনীতি, এবং তারা অতটা বেশি আর কি এখনকার মতো উম ভোটের রাজনীতি করেনি। তো আগেরটা হলো তাদের ট্রু রাজনীতি, আর এখনকারটা হচ্ছে ভোটের রাজনীতি, যেটা আমি একেবারে আহ দৃঢ়ভাবে বলবো এবং মনে করি। আমি জামাতের কোনো কথায় বিশ্বাস করি না। কারণ যেই দলটা ইসলামিক দল, সেই দল যদি বলে যে আমি শরিয়া কায়েম করব না, এবং সেটা আবার একটু পরে বলে ধীরে ধীরে করব, আবার তারা বলছে যে তারা কোরআন সুন্নাহর আলোকে দেশ চায়, তাহলে আসলে মানুষ কোনটা বিশ্বাস করবে? মানুষ একটাও বিশ্বাস করবে না। আর এবং যদি তারা মানে মধ্যম পন্থায় আসে, তাহলে তো তারা আর জামাতে ইসলামই থাকে না। ইসলাম একটা ধর্ম, ইসলাম মানে কি? একটা নির্দিষ্ট কমিউনিটি, তাই না? ইসলাম তো ইনক্লুসিভ কিছু না, তাই না? ইসলাম মানে এই না যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা ক্ষুদ্র নৃগোষ্ঠী, এই সমস্ত সবকিছু ইসলাম না। তো ইসলাম তো একটা স্পেসিফিক দলকে প্রমোট করার জন্য, বা একটা স্পেসিফিক আইডিওলজিকে বা ধর্মকে আম, ধর্মভিত্তিক একটা সোসাইটি করার জন্য বা ইসলাম কায়েম করার জন্য তারা মূলত এই রাজনীতিটা করে। তাহলে এই যে তাদের তাহলে তারা যদি নতুন মধ্যম পন্থার রাজনীতি করে, মধ্যম পন্থায় গেলেই তো তার তার রাজনীতিটা ইসলামিক থাকে না। তখন তার নাম পরিবর্তন করতে হবে প্রথমে। তারা জামাতে ইসলামী থাকতে পারবে না। তো তার মানে সে সবাইকে ইনক্লুড করছে। সে যদি সবাইকে এখন সেই তারা যদি তারা তো দুইটা একবারে করতে পারে না। আপনি মধ্যম পন্থা এবং ইসলাম এই দুটো একসাথে হতে পারে না। গণতন্ত্র আর ইসলামিক এই দুটো একসাথে হতে পারে না। গণতন্ত্রের সাথে ইসলাম অনেক কন্ট্রাডিক্টরি। মানে ইসলাম ওরা কি করে? ওরা আইডিওলজিক বা ইডিওসেন্ট্রিক যে একটা রাজনীতি সেটা করে, যে তাদের সেন্টারে বেসিক প্রিন্সিপল হচ্ছে গিয়ে একটা আইডিওলজি, একটা ধর্ম। হুম সেই সেই আইডিওলজিকে প্রতিষ্ঠা করার জন্যই তো তারা মূলত মানে ক্ষমতায় আসবে, এবং ক্ষমতাকে এক্সারসাইজ করা। হ্যাঁ, যেটা ইসলামিক রাষ্ট্রগুলোতে হয়ে থাকে। আমরা ইসলামিক রাষ্ট্রগুলি বিভিন্ন মডেল থাকলেও কোর প্রিন্সিপাল তো একই, ইসলাম কায়েম করা। সেক্ষেত্রে কিন্তু সেটা আর করতে পারছে না। সুতরাং এটা বিশ্বাস করার কোনো কারণ নাই, এবং বিশ্বাস করলে তাহলে বলতো না যে আমরা ধাপে ধাপে শরিয়া কায়েম করব, তাই না? এখন তাদের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে মানে চরমোনাই নাকি হাত পাখা কোন দল নিয়েছে, যেই নেই নিক না কেন, হ্যাঁ, অন্য একটা চরমোনাইয়ের চরমোনাই দল এবং হেফাজত হোক, মানে হেফাজত হোক, এই যে ইসলামিক যে দলগুলি, কারো সাথে কারো আইডিওলজিতে কিন্তু মিল নেই তাদের। তারা এক এক সেক্ট। হ্যাঁ, প্রত্যেকের ভিন্ন ভিন্ন মানে মতবাদ আছে। ভিন্ন মতবাদের ইসলামের ভিতরে বিভিন্ন সেক্ট আছে না, যেমন একটা মানুষ বুঝবে শুনলে, যেমন শিয়া সুন্নি, অনেকে মাজারপন্থী, এই ধরনের বিভিন্ন পন্থী আছে। ইসলামের মধ্যে তো একটা, ইসলাম তো একটা স্পেসিফিক যে জায়গায় বা সবাই একমত হতে পেরেছে সেটা তো আর না। তো সেক্ষেত্রে যেমন জামাতকে তো ওই হেফাজত এবং যেটা আপনি বলছেন চরমোনাই তো জামাতকে আপনার ইয়েই মনে করে না, আপনার ইসলামিক দলই মনে করে না। যেমন সেদিন একটা চরমোনাইয়ের একজন আপনার পার্টির লিডার, ওনার নামটা আমি ঠিক জানি না, উনি আর কি ডাইরেক্ট বলেছে যে জামাতের সাথে তো আমাদের প্রথমেই নাকচ হয়ে যায় জোট। যখন সে বলে যে আমি শরিয়া কায়েম করব না, সে যদি বলে শরিয়া কায়েম করব না, তাদের সাথে তো আর আমাদের জোট হয় না। তো তারা তো ডাইরেক্ট বলে দিয়েছে, কারণ তারা অ্যাটলিস্ট অনেস্ট। জামাতের একটা জামাতকে কিন্তু সবাই এখন কোট আন কোট মুনাফেক বলছেন, যে তারা যে ইসলামিক রাজনীতি করছে সৎভাবে এটাও বলতে পারছে না। তারা এখন নিজেদেরকে না মানে জোকারে পরিণত করে ফেলছে। তারা
ক্ষমতায় যাওয়ার জন্য এতটা উদ্গ্রীব হয়ে গেছে যে তারা হিন্দুদেরকে নিচ্ছে। তাহলে তারা যদি ইসলামিক পলিটিক্স করে, সেখানে মানে কোরআন সুন্নাহর আইন যদি তারা আর কি বলবৎ করতে চায়, সেক্ষেত্রে আম, যেই তাদের যে প্রার্থী আছে হিন্দু বা নৃগোষ্ঠীর, তারা কি করবে, তাদের কাজ কি হবে? তো এই ধরনের অনেক প্রশ্ন জামাতের ক্ষেত্রে থেকে যায়। জামাতেরটা কোনোভাবেই আহ কোনোভাবেই আমার কাছে নতুন কোনো রাজনীতি মনে হয় না। আমার জি, কাছে এটা ফুল কৌশল মনে হয়, এটা জামাতের ঠিক। কৌশল, ভোট নেয়ার বা ভোট আদায় করার, ভোটের রাজনীতি, আর কিছু না। জি, ধন্যবাদ। আমরা আসলে অনুষ্ঠানের শেষের দিকে আমি শেষে আপনার কাছে একটা কনক্লুশন ধরেন আপনার, আমরা যেহেতু ভোটের একদম মোটামুটি শেষ দিকে, সুতরাং অনেকেরই একটা অ্যাজাম্পশন আসছে এখন, অনেকেই যেমন দিচ্ছে যে কে কত পার্সেন্ট ভোট পেতে পারে, কারা সরকার গঠন করতে পারে, কাদের ভোট পাইলে কিভাবে হবে। হ্যাঁ, যে এরা যদি ভোট দেয় তাহলে জামাত জিতবে, ওরা যদি ওই ভোটের যদি পায় তাহলে বিএনপি জিতবে, এটা হলে এই হবে। আমি এরকম একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, আপনি মানে এই যে ঘোরাঘুরি করেন, আপনার তো একটা তরুণদের সাথে যোগাযোগ আছে, আপনি বিভিন্ন বিষয় অবজার্ভ করছেন, আপনার কি মনে হচ্ছে যে এই নির্বাচন আসলে ফলাফলটা কেমন হতে পারে? এই সেই বিষয়টা যদি আপনি একটু আপনার ইয়ে থেকে বলেন, বিশ্লেষণ থেকে বলেন। থ্যাঙ্কস। বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে কোনোভাবেই ভোট সবকিছু না, ইলেকশন, নির্বাচন সবকিছু না। এদেশে ইলেকশনে কি কি ঘটে আমরা সবাই জানি। ইলেকশনের দিন পর্যন্ত বলা যায় না যে কি হবে, কারণ আজকে দেখেছেন শাহবাগে মানে সারা ঢাকা উত্তাল, বাংলাদেশ উত্তাল। হাদির যে মৃত্যু, সেটাকে কেন্দ্র করে মানে আহ উম শাহবাগ বা দেশ পুরো উত্তর, সেখানে অনেক কিছু হয়েছে, মানে আম, সেখানে আহত হয়েছে, সেখানে সাংবাদিকরা বলেছে তাদেরকে পুলিশ আক্রমণ করেছে। তো অনেক কিছু হচ্ছে। তো এরকম উত্তাল যদি থাকে, সেক্ষেত্রে আদৌ নির্বাচন হবে কিনা সেটা বলাটাও মুশকিল। এট দ্য সেম টাইম ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একটা আম, যে রিউমার, সেটা যে নাকচ করে দেয়া যায় না। বিএনপি বলছে যে জামাতকে হচ্ছে সরকার ফেভার করছে, কারণ যেহেতু এই সরকার জামাতকে বিশেষভাবে ফেভার করে আসছে দীর্ঘদিন ধরে, প্রশাসনিক ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে সব জায়গায় জামাতকে নিয়োগ দেওয়া হয়েছে ব্যাপকভাবে, সেহেতু নির্বাচন কমিশন কিন্তু এর ভেতরে। উল্টা উল্টা অভিযোগ আছে, আমি যেটা বলছি যে হ্যাঁ, উল্টা হ্যাঁ, অভিযোগ আছে, যেটা হ্যাঁ, হ্যাঁ, জামাতও বলছে, এবং রাইট। জামাতের পক্ষ থেকে একটা ইয়ে দিছে যে এই উপদেষ্টা পরিষদের ধরেন একজন বাদে বাদ বাকি সবাই বিএনপির আপনার পক্ষ থেকে আসছে বা এরকম বিষয়গুলা, মানে হ্যাঁ, এটা একটা ওটা মানে তো আমি নেক্সটে ওটাই বলতাম যে এখন মানে জামাত যেমন বলছে, আবার মানে বিএনপি যেমন বলছে, আবার যারা কিনা আপনার বিশ্লেষণ করছে, বিশ্লেষক, তারাও এইভাবেও বিশ্লেষণ করছে। অনেকে এইভাবেও বিশ্লেষণ করছে জামাতের পক্ষে। এক হচ্ছে বিশ্লেষক, আর একটা হচ্ছে তাদের দলের লোকজন। এই দুই, জামাতের যারা বিশ্লেষক তারাও বলছে যে আম, প্রশাসন হচ্ছে, সবাই হচ্ছে গিয়ে বিএনপির পক্ষে, বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য সকল ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু মানে সুষ্ঠুভাবে নির্বাচন হলে তো বিএনপির ভোট বেশি, মানে যদি আমরা ট্রুলি দেখি আর কি, আপনি বিগত দিনের বা পার্সেন্টেজের হিসাব করেন, তাহলে বিএনপির তো পার্সেন্টেজ তো এমনিই বেশি, এটা তো বলাই যায়। সেক্ষেত্রে সুষ্ঠুভাবে নির্বাচন হলে বিএনপির আসার সম্ভাবনা বেশি, এটা সবাই জানে। বা তারেক রহমান যে গণসংযোগ করছেন, বা ওনার মানে যে সমস্ত আর কি আলোচনা সভাটা, সব জায়গায় দেখবেন যে প্রচুর মানুষের সমাগম। তো সবকিছুতে আম, আম, এমনিতেও বিএনপির এখানে আসার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে। কিন্তু আম, আম, এখন ওই যে বলছে যে বিএনপির পক্ষে সরকার ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে, এটার কোনো লজিক্যাল রিজন নাই। হ্যাঁ, এটা সত্যি যে আপনার মিডিয়াতে, আপনার সাথে আমি পূর্বে বিগত দিনে আলোচনা করেছি যে তারেক রহমান আসার সাথে সাথে মিডিয়ার ব্যবহার পরিবর্তন হয়ে গেছে, এবং মিডিয়া
ওনাকে অনেক বেশি আর কি ফুটেজ দিচ্ছে বা ওনাকে নিয়ে অনেক ওনাকে হাইলাইট করা হচ্ছে বা ওনার পক্ষের বুদ্ধিজীবীদেরকে টক শোতেও আনা হচ্ছে। জামাতের বুদ্ধিজীবীদের, জামাতের লোকজনদেরকেও আনা হচ্ছে। তো এখন আম আসলে বলা যায় না। কিন্তু আ এই ক্ষেত্রে যদি বলেন যে তারেক রহমানকে অনেক এক্সট্রা প্রোটোকল দিচ্ছে, তার এত এ এক্স এক্সেস এত বেশি, তার আর কি আপনার ইয়ে লাগবে কেন? তো তার লাগবে, তার কারণ হচ্ছে সে তো রিস্কে ছিল। এটা তো মানে মিথ্যে কথা না বা এটা তো একেবারেই উড়িয়ে দেয়া যায় না। তো উনাকে প্রোটেকশন দেয়ার একটা লজিক্যাল রিজন আছে। কিন্তু ওভারঅল বলতে গেলে আমার মনে হয় না যে বাংলাদেশের আ এমতো অবস্থায়, এখনকার অবস্থায় মানে আ বিএনপির আসলে কোনোভাবেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জেতার মতো অবস্থা আছে, এটা আমার মনে হয় না। ভালোভাবে নির্বাচন হলে বিএনপি আসার সম্ভাবনা বেশি। কিন্তু আপনি তো জানেন যে সিল নিয়ে ধরা পড়েছে জামাতের একজন আম মানে কর্মী বা নেতা যে যাই হোক। তো এভাবে তারপরে হচ্ছে আপনার আ দেশের বাইরে যে প্রবাসীদের যে ব্যালট পেপার পাঠানো হয়েছে, সেই ব্যালট পেপার নিয়েও অনেক ধরনের আপনার গুঞ্জন আছে যে সেখানেও ইঞ্জিনিয়ারিং হয়েছে। এট দ্য সেম টাইম ওই যে বিএনপির ওই ব্যালট পেপারে বিএনপির যে মার্কার অবস্থান সেটা নিয়েও কিন্তু অনেক ধরনের কথাবার্তা হয়েছে। তো অল টুগেদার আমার মনে আমি ব্যক্তিগতভাবে ম্যাথমেটিক্যালি আপনি বিশ্বাস করবেন কিনা যে বিএনপি এরকম কিছু করবে। বাট জামাতের পক্ষে এটা করা বেশি সম্ভব। অসংখ্য ধন্যবাদ। আমরা অনেকগুলো বিষয় বুঝলাম, বিশেষ করে ভোটের যে বিষয়গুলা ছিল, মানে সেই বিষয়গুলো, অনেকগুলো বিষয় আমরা আলোচনা করতে পেরেছি এবং আমি আশা করি দর্শকরাও বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনে সংযুক্ত থাকার জন্য। আপনাকে আবার দেখা হবে নিশ্চয়ই অন্য কোনো প্রোগ্রামে। সে পর্যন্ত ভালো থাকবেন আপনিও। আপনি ভালো থাকবেন। থ্যাংকস ফর হ্যাভিং মি। সুপ্রিয় দর্শক মন্ডলী, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আপনারা যদি কোনো কিছু বলতে চান অথবা এই যে আলোচনা নিয়ে আপনাদের যদি কোনো ভাবনা থাকে, মতামত থাকে, আপনারা অবশ্যই কমেন্টস অপশনে জানাবেন। পরবর্তীতে আবারও কথা হবে নতুন বিষয়ে, নতুন অতিথির সঙ্গে। সেই আলোচনা দেখার প্রত্যাশা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন।